আসসালামু আলাইকুম। আব্দুল একাডেমিকের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক স্বাগত। আমি মোহাম্মদ শাহাদ হোসেন তালহা, কোয়েটা ডিপার্টমেন্টে আছি। আমি তোমাদের বিগত ক্লাসে চ্যাপ্টার 7 নবম দশম শ্রেণীর ফিজিক্স বইয়ের চ্যাপ্টার 7 শব্দ এবং তরঙ্গ নিয়ে আলোচনা করছি। আজকে হচ্ছে তার দ্বিতীয় ক্লাস। দ্বিতীয় ক্লাসের টপিকগুলো এখন চলে দেখে নিই। আমাদের প্রথম টপিক হচ্ছে কম্পাঙ্ক, দ্বিতীয় টপিক হচ্ছে পর্যায়কাল ও কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক, তৃতীয় টপিক হচ্ছে দশা, চতুর্থ টপিক হচ্ছে বিস্তার। ঠিক আছে, তাহলে ক্লাসটা আমরা শুরু করি। প্রথম ক্লাস হচ্ছে কম্পাঙ্ক। কম্পাঙ্ক আসলে কি? কম্পাঙ্ক, দেখো, কোন কম্পনশীল কণা প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন করতে পারে তাকেই কিন্তু এই তরঙ্গের বলা হয় কম্পন। কি বলতেছি? কোন কম্পনশীল কণা প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন করতে পারে তাকে ওই তরঙ্গের কম্পাঙ্ক বলে। কম্পাঙ্ককে ইংরেজিতে বলা হয় ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি, এই জন্য আমরা কম্পাঙ্ককে ছোট হাতে স্মল এফ দ্বারা প্রকাশ করে থাকি। কম্পাঙ্ক প্রকাশ করা হয় ছোট হাতে এফ দ্বারা। কম্পাঙ্কের একক হচ্ছে হার্টস। কম্পাঙ্কের একক হচ্ছে হার্টস। এইচ জে এর একক হচ্ছে হার্টস। 1 হার্টস ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 পার সেকেন্ড। 1 হার্টস ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 পার সেকেন্ড। আচ্ছা, মনে করি কোন একটা কম্পাঙ্ক, কোন একটা তরঙ্গ, সেটা হচ্ছে টি সেকেন্ড বা টি সময় তোমার সম্পূর্ণ করতেছে এনটি পূর্ণকোণ। কয়টি? এনটি পূর্ণকোণ। তাহলে একক সময় এটি সম্পূর্ণ করবে এন বাই টি পূর্ণকোণ, তাই না? তাহলে আমরা এখান থেকে কম্পাঙ্কের সূত্র পাচ্ছি এফ ইজ ইকুয়াল টু লিখতে পারি এন বাই টি। তাহলে এন বাই টি হচ্ছে আমাদের কম্পাঙ্কের সূত্র। ঠিক যেমন বিগত ক্লাসে আমরা পর্যায়কালের সূত্র পেয়েছিলাম যে টি ইজ ইকুয়াল টু টি বাই এন, সেরকম এখানে পেলাম এফ ইজ ইকুয়াল টু এন বাই টি। আচ্ছা, এবার আসলে তোমার কনসেপ্টটা বুঝতে পারছো। এবার হচ্ছে আমরা চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি। মনে করি এই হচ্ছে কি একটা আমাদের ধরে এটা তরঙ্গের আমি একটা অংশ আঁকি। এখন তোমাদের আমি বললাম যে এই যে তরঙ্গটা তৈরি হয়েছে, এটা তৈরি হতে, এই অংশটা তৈরি হতে 1 সেকেন্ড সময় লাগতেছে। এখন তোমাকে প্রশ্ন দেওয়া হচ্ছে যে কম্পাঙ্ক কত, ফ্রিকোয়েন্সি কত। ঠিক আছে, তুমি কিভাবে বলবা? এটা আমি খেয়াল করি, এটা শেষ করতে হবে এই যে তরঙ্গটা, এটা তৈরি হতে সময় লাগছে 1 সেকেন্ড, একক সময়। খেয়াল করে দেখো, এটা হচ্ছে একটা অন্তকম্প, তাই না? এইটা হচ্ছে আরেকটা অর্ধকম্প। দুইটা মিলে কয়টা মিলে একটা পূর্ণকম্প বলা যাচ্ছে এখানে একটুকে। ঠিক সেরকম ভাবে এই হচ্ছে আরেকটা আমাদের অর্ধকম্প, এটা হচ্ছে আরো একটা অর্ধকম্প। এই দুইটা মিলে আমরা বলতে পারি আরো একটা পূর্ণকম্পন তৈরি হয়েছে। অর্থাৎ মোট কয়টা পূর্ণকম্পন তৈরি হলো এই 1 সেকেন্ডে? 2টা। এই যেহেতু এখানে 2টা পূর্ণকম্পন তৈরি হয়েছে, এজন্য আমরা বলতে পারি যে এই যে তরঙ্গটা আছে এই তরঙ্গের এফ অর্থাৎ কম্পাঙ্ক হচ্ছে 2 হার্টজ। বিষয়টা বুঝতে পারছো? আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারবে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের পর্যায়কাল এবং কম্পাঙ্কের মধ্যকার সম্পর্কটা কি। বিগত ক্লাসে আমরা দেখছি পর্যায়কালকে বড় হাতে টি দ্বারা প্রকাশ করা হয় এবং বড় হাতে টি সমান সমান লেখা যায় টি বাই এন, তাই না? আবার কেবল দেখলাম যে কম্পাঙ্ক অর্থাৎ এফ কে আমরা প্রকাশ করি এফ দ্বারা এবং এন বাই টি হচ্ছে এর সূত্রটা। এখন আমাদের বলছে পর্যায়কাল এবং কম্পাঙ্কের মধ্যে সম্পর্কটা কি। আমরা মনে করি এফ এবং টি আমরা গুণ করে দিই। তাহলে এফ সমান সমান কি লেখা যায়? এন বাই হচ্ছে টি। আর টি সমান সমান কি লেখা যায়? টি বাই হচ্ছে এন। দেখো তো কেটে যায় না, শুধু কি থাকে? 1 থাকে। তাহলে লেখা যায় এফ ইন্টু টি ইজ ইকুয়াল টু 1। তাহলে অতএব তুমি লিখতে পারো এফ ইজ ইকুয়াল টু 1 বাই টি। এই হচ্ছে আমরা কম্পাঙ্কের আরো একটা সূত্র পেলাম এবং সম্পর্ক বোঝাচ্ছে কম্পাঙ্ক এবং পর্যায়কালের মধ্যকার সম্পর্ক। তুমি এখানে বলতে পারো না যে কম্পাঙ্ক হচ্ছে পর্যায়কালের বিপরীত, আবার উল্টোটাও বলতে পারি যে পর্যায়কাল হচ্ছে কম্পাঙ্কের বিপরীত। আসলে এটাই হচ্ছে আমাদের পর্যায়কাল এবং কম্পাঙ্কের মধ্যকার সম্পর্ক। এবার আমরা দেখবো দশা। দশাটা দশা বোঝার জন্য আমাদের হচ্ছে কি একটা চিত্র বুঝতে হবে। মনে করো এই হচ্ছে কি একটা চিত্র আঁকাই। এই হচ্ছে আমাদের প্রথম একটা তরঙ্গের একটা অংশ আঁকলাম। এটা হচ্ছে কি আমাদের এ পয়েন্ট, এটা হচ্ছে কি বি পয়েন্ট, এটা হচ্ছে আমাদের সি পয়েন্ট, এটা ডি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে জি, আর এটা তো আমাদের এইচ পয়েন্ট। আমরা একটা তরঙ্গের উপর অনেকগুলো বিন্দু নিয়েছি, তাই না? দশা বলতে বুঝতে ধরো আমি তোমাকে বললাম এই বি বিন্দুটা, এই বি বিন্দুটা এখন এই যে তরঙ্গের উপর একটা অবস্থিত একটা বিন্দু এবং এটা তরঙ্গের উপর তার নিজের একটা অবস্থা প্রকাশ করতেছে।
এটা হচ্ছে ওর দশা। অর্থাৎ এই মুহূর্তে ওই বি বিন্দুটা এই তরঙ্গের উপরে যে অবস্থা নির্দেশ করতেছে, এটাই হচ্ছে আসলে এই বি বিন্দুর দশা। তাহলে সংখ্যাটা কেমন হতে পারে? দশা। তরঙ্গের উপরিস্থিত কোন বিন্দু ওই মুহূর্তে ওই তরঙ্গের উপর যে অবস্থা নির্দেশ করে বা তার গতির যে সম্মুখ অবস্থা, তাকে আমরা দশা বলি। অর্থাৎ তরঙ্গের উপস্থিত কোনো কণার যে কোনো মুহূর্তে গতির সম্মুখ অবস্থাকে তার দশা বলে। তুমি একটু খেয়াল করে দেখো, এখানে যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করি, দেখো এই একটা অর্ধকম্পন, এই একটা অর্ধকম্পন দিলে এই কিন্তু একটা পুরো পূর্ণকম্পন হচ্ছে। ঠিক সেরকম এই একটা অর্ধকম্পন, এই একটা অর্ধকম্পন দিলে এই হচ্ছে আরেকটা পূর্ণকম্পন। অর্থাৎ এখানে দুইটা পূর্ণকম্পন আছে। প্রথম যে পূর্ণকম্পনটা আছে ওইটা হচ্ছে F2, এইটা আর হচ্ছে এইটা F2। খেয়াল করে দেখো এই দুইটা, এই প্রথম যে পূর্ণকম্পন এর স্টার্টিং পয়েন্ট শুরু বিন্দু কিন্তু A। ঠিক তেমনই দ্বিতীয় যে পূর্ণকম্পন আছে ওর একটা শুরু বিন্দু আছে, সেটা হচ্ছে E। তাহলে আমরা বলতে পারি এ ও ই এরা হচ্ছে সমদশা, অর্থাৎ একই দশা রয়েছে, সমদশা। আবার খেয়াল করে দেখো এই বি বিন্দু এবং এফ বিন্দু হচ্ছে কি সমদশা আছে, বি ও এফ হচ্ছে সমদশায়। আবার খেয়াল করে দেখো সি এবং জি এই দুটা বিন্দু কি আছে? সমদশায় আছে। লাস্টে আছে ডি এবং হচ্ছে এইচ, এই ডি এবং এইচ হচ্ছে আমাদের সমদশা আছে। তাই এই হচ্ছে মূলত আমাদের দশা বিষয়। দশা সাধারণত একবার বলি, তরঙ্গের উপরিস্থিত কোনো বিন্দু বা কোনো কণা যে কোনো মুহূর্তে গতির সম্মুখ অবস্থাকেই তার দশা বলে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে আমাদের বিস্তারটা। বিস্তারটা হচ্ছে চিত্রটাকে আরেকবার আঁকায়। এই হচ্ছে কি একটা তরঙ্গ, এই তরঙ্গের এইটাকে বলা হয় সাম্য অবস্থা। এইটা হচ্ছে সাম্য অবস্থা। এই সাম্য অবস্থা থেকে যে কোনো একদিকে যে কোনো একটা বিন্দু সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করতে পারে, হতে পারে উপর দিক, হতে পারে নিচের দিক, এটাই হচ্ছে একবার বিস্তার বোঝাচ্ছে। এটাকে আমরা বিস্তার বলি। অর্থাৎ তরঙ্গের উপরিস্থিত কোনো কণার সাম্য অবস্থান থেকে যে কোনো একদিকে সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করবে তাকে আমরা বলবো ওই তরঙ্গের বিস্তার। কি বললাম? কোন তরঙ্গের উপরিস্থিত কোনো কণা সাম্য অবস্থান থেকে যে কোনো একদিকে সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করবে তাকে আমরা বলবো বিস্তার। যেমন এখানে খেয়াল করে দেখো এইটাকে বলা হবে বিস্তার, আবার এটা হচ্ছে বিস্তার, কিন্তু কথা আছে। যেমন ধর এইটা হচ্ছে উঁচুর দিকে, এটাকে আমরা বলি তরঙ্গ শীর্ষ। এই পয়েন্ট গুলো হচ্ছে তরঙ্গ শীর্ষ, অর্থাৎ এইগুলোকে বলা হয় তরঙ্গ শীর্ষ। যেমন আগের মধ্যে চিহ্নিত করে, এটা এ ছিল, এটা বি ছিল, এটা সি, এটা ডি, এটা হচ্ছে ই ছিল, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে জি। এই যে পয়েন্ট গুলো ছিল এর মধ্যে বি এবং এফ হচ্ছে আমাদের তরঙ্গ শীর্ষ, এবং নিচের দিকে যেগুলো ডি এবং হচ্ছে জি এগুলোকে বলা হবে তরঙ্গ খাঁজ। বুঝতে পারছো? অর্থাৎ তরঙ্গের যে বিস্তারটা ছিল, বিস্তারকে এবার আমরা প্রকাশ করবো এ দ্বারা। বড় হাতের এ দ্বারা বিস্তারকে প্রকাশ করে, কোন কোন বইতে ছোট হাতের এ দ্বারা প্রকাশ করা হয়েছে। মূলত বিস্তারকে প্রকাশ করে বড় হাতের এ দ্বারা। এই যে তরঙ্গের যে বিস্তারটা, এই বিস্তারের সাথে তরঙ্গের তীব্র একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক আছে? তরঙ্গের তীব্রতা হচ্ছে বিস্তারের উপর নির্ভরশীল। তরঙ্গের তীব্রতা বিস্তারের উপর নির্ভরশীল। কিভাবে নির্ভরশীল? তরঙ্গের তীব্রতা হচ্ছে বিস্তারের বর্গের সমানুপাতিক। তরঙ্গের তীব্রতাকে আমরা প্রকাশ করি আই দ্বারা। তাহলে আমরা বললাম যে তরঙ্গের তীব্রতা হচ্ছে বিস্তারের বর্গের সমানুপাতিক, অর্থাৎ আই প্রপোর্শনাল এ স্কয়ার। সূত্র কি দাঁড়ালো? আই প্রপোর্শনাল এ স্কয়ার হচ্ছে তরঙ্গের তীব্রতা এবং বিস্তারের মধ্যকার সম্পর্ক। এখান থেকে আমরা লিখতে পারি আই ওয়ান বাই হচ্ছে আই টু ইজ ইকুয়াল টু এ ওয়ান তার স্কয়ার বাই হচ্ছে এ টু তার হচ্ছে স্কয়ার। এই একটা সূত্র পেলাম। যদি প্রশ্ন কখনো হার্ড করে তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে, এবং এটা তোমরা নিজেরা পাবে। এমসিকিউর জন্য কিন্তু স্কয়ার খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা আসতে পারে। আচ্ছা, বিস্তার পর্যন্ত শেষ। মূলত এটাই ছিল আমাদের মোটামুটি আজকের ক্লাসটা। এবং বিগত ক্লাসে তোমরা যারা আসলে করতে পারো নাই তারা বিগত ক্লাসটা একবার দেখে নিবা, বিগত লেকচারে যা ছিল। এবং আজকে আমার গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করা হলো। এবং তোমরা যদি কোনো সমস্যা ফেস করো তো সেগুলো কমেন্টে জানাবা। আর ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে নতুন নতুন আরো টপিক নিয়ে চলে আসবো। ততদিন পর্যন্ত তোমরা বলতে থাকো, ভালো থাকো এবং সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।